নীলা পালিয়ে যাওয়ার ৩ দিন পর তাকে অস্ট্রেলিয়ান আদিবাসী জংলিরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তার একদিন পর নীলার চেতনা আসে, চোখ খুলে তাকিয়ে আদিবাসীদের দেখামাত্রই ভয়ে চিৎকার দিয়ে ওঠে। পরেক্ষণেই নীলার সব মনে পড়ে যায়। নীলা, আমি তো জঙ্গলের ধারে ছিলাম, এখানে এলাম কি করে? হ্যাঁ, আমার অনেক খিদে পেয়েছিল, আমি হাঁটতেও পারছিলাম না। তারপর আর কিছু মনে নেই। নিশ্চয়ই এরা আমাকে ওখান থেকে নিয়ে এসেছে। তাহলে এরা বোধহয় আমার কোনো ক্ষতি করবে না। আমার তো এখন অনেক খিদে পেয়েছে। এদের কাছে কি আমি খাবার চাইব? এরা তো আমার কথা কিছুই বুঝবে না মনে হয়। আমি বরং ইশারায় খাওয়ার কথা বোঝাই। নীলা অনেকক্ষণ ধরে ট্রাই করছে আদিবাসী গুলোকে ওর ইশারা বোঝানোর জন্য, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না, শুধু হা করে তাকিয়েই আছে আর একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। নীলা আবার বুঝাচ্ছে আর বলছে, আরে কি জ্বালা, খিদায় আমার জান বের হয়ে যাচ্ছে। এরা তাও বুঝতে পারছে না। উফ। এইবার নীলা রাগে বলতে থাকে, এই সব কিছু হয়েছে ওই আশফির বাচ্চার জন্য। ওই শালা আশফির ওপর প্রতিশোধ নিতে গিয়েই তো গুলিটা করতে গেলাম, না হলে তো আর এখানে পালিয়ে আসতে হতো না। এদের হাতেও পড়া লাগতো না। এখন এই জংলিদের সাথে কিভাবে কানেক্ট করি? অসহ্য। নীলা, এই ছিল তোর কপালে। আর শালা আশফি, তুই শালা মরেও শান্তি পাবি না আজ তোর জন্য আমার এই অবস্থা। কুকুর কোথাকার। ওহহ, কি খিদাটাই না লাগছে আমার, পেট কামড়ে ধরে আছে। তখনই একটা বয়স্ক মহিলা জংলির পাশে একটা বাচ্চা ছেলে বসে ফল খাচ্ছিল। ওটা দেখে নীলা দৌড়ে সেখানে যায় আর ছেলেটির হাত থেকে ফলটা নিয়ে নিজের মুখের সামনে ধরে খাওয়ার ভঙ্গি করে বোঝায়। এবার নীলার এই ভঙ্গিমা দেখে বাচ্চা ছেলেটির পাশে থাকা মহিলা জংলিটি বুঝে যায় আর কিছু ফল তাকে খেতে দেয়। খাওয়া শেষে নীলা ভাবছে, আমি এখন আছিটা কোথায় আর জবই বা কোথায়? আর জংলি এসে হাত পা কেটে গেছে, আরও যে কোথায় কি ভয়ঙ্কর কিছু আছে কে জানে। আমি বরং এখন এদের সাথেই থাকি, তাহলে খাবারও পাবো আর ভয়ও থাকবে না। পরে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করব। তাই সে এই কয়েকদিন এই আদিবাসীদের সাথেই থেকেছে আর আজকে জাহাজের খোঁজে সমুদ্রের পাড়ে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো জাহাজের দেখা মিলল না। অনেকক্ষণ ধরে সমুদ্রের পাড়ে বালু চড়ে বসে বিড়বিড় করে বলছে, ওহ, আমি কি এখানেই আটকে গেলাম নাকি? এইদিকে তো কোনো জাহাজেরই দেখা নেই। ওই আশফির ওপর প্রতিশোধ নিতে গিয়ে উল্টে আমিই তো দেখছি এখন মহা বিপদে পড়লাম। এই অজানা জঙ্গল থেকে উদ্ধার হব কিভাবে? খুব কান্না পাচ্ছে আমার, খুব একা আর অসহায় লাগছে। রাতে সমুদ্রের পাড়ে বালু চড়ে শুয়েই কান্না করতে করতে নীলা ঘুমিয়ে গেল। সকালে জাহাজের হুইসেলের আওয়াজে ঘুম ভাঙলে ধরফরিয়ে উসে বসে আর দেখে জাহাজটা এদিক দিয়েই চলে যাচ্ছে। সাথে সাথে নীলা উঠে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে আর কাপড় উড়িয়ে ইশারা করতেই জাহাজটা এদিকে এগিয়ে আসল। নীলা জাহাজে ওঠার পর জাহাজের এক বাঙালি নাবিকের সাথে তার পরিচয় হয়। ছেলেটির নাম ডেনি।
বয়স 25, দেখতে সুদর্শন। নীলা ডেনির সাথেই তার শহরে গিয়ে উঠল। এই শহরটি নীলার কাছে একদম অপরিচিত। নীলাকে ডেনি তার বাসাতে নিয়ে যায়। ডেনির সাথে তার দাদি থাকেন। ছোট দুতলা বাসা। তার বাবা একজন অস্ট্রেলিয়ান আর মা বাঙালি ছিলেন। তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ডেনি তার দাদির সাথেই থেকে যায়। নীলা ডেনির বাসা সেভ মনে করে সেখানে থাকতে শুরু করে। একসময় ডেনি নীলার প্রতি বেশ খানিকটা দুর্বল হয়ে যায়। নীলা তা বুঝতে পেরে কাউকে কিছু না বলে ডেনির বাসা থেকে বেরিয়ে চলে আসল। ডেনি বাসায় এসে নীলাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায় আর নিজের অজান্তেই বলে উঠে, তুমি হারিয়ে গেলে এভাবে। তুমি যেখানেই থাকো ডিয়ার, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। তুমি শুধু আমার নীলা, আমি তোমায় ভুলতে পারব না। নীলা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে পাশেই একটা ক্লাব দেখতে পেয়ে ক্লাবের ভিতর ঢুকে যায়। ক্লাবে বসে থাকার পর এক অস্ট্রেলিয়ান ছেলে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে আর কিছুক্ষণ পর সে নীলার দিকেই এগিয়ে এসেই নীলার হাত ধরে ফেলল। সেই সাথে একটা ড্রিঙ্কের বোতল নীলার হাতে দিয়ে দেয় আর অন্য হাত ধরে টানতে থাকে। মুহূর্তেই নীলা সেই অস্ট্রেলিয়ান ছেলেকে একটা থাপ্পড় আর সেই সাথে কাচের বোতল ভেঙে তার পেটে ঢুকিয়ে দিল। ছেলেটির রক্তে ভেসে যাচ্ছে ক্লাবের ফ্লোর। এতে ক্লাবে রীতিমতো চই পড়ে গেল। সাথে সাথে পুলিশ সেখানে আসে আর নীলাকে দেখে চিনতে পারে। নীলার নামে আগে থেকেই কেস থাকায় আপাতত এই শহরের থানায় নিয়ে গিয়ে তাদের হেফাজতে আটকে রাখে। নীলা লকআপে বসে কাঁদছে। তখন কারো পায়ের আওয়াজ পেয়ে উঠে দাঁড়াল আর তাকে দেখে অনেক অবাকও হয়। সাথে সাথে বলে ওঠে, আশফি, তুই মরিসনি। আশফি তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি আশফি, জলজ্যান্ত সুস্থ মানুষ। তোমার সামনে দাঁড়িয়ে আছি। খবর পেলাম আমার ঘাতক নাকি এই শহরে ধরা পড়েছে আর তাই তো তোমাকে দেখতে এখানে চলে এলাম। ঘাতক হলেও আমার বউ তো নাকি? নীলা রেগে গিয়ে বলতে থাকে, কিসের বউ? আমি কারো বউ নই, যাও এখান থেকে। আশফি হাসতে হাসতে আবারও বলছে, কিসের আবার আমার বউ? তুমি মানো আর না মানো, তুমি আমার বউ। আর তোমার হাজবেন্ড মরে নাই, তোমার জন্যই মৃত্যুর মুখ থেকে আবার বেঁচে ফিরেছে। নীলা আবার চেঁচিয়ে ওঠল, এই হাসি থাকা বলছি তোক আমি বলেই তেড়ে আসছিল, কিন্তু লকআপের দরজা বাধা হয়ে দাঁড়ায়। দরজা ধাক্কিয়ে তারপরও ওখান থেকেই চেঁচিয়ে বলছে, তোক আমি একদম। আশফি অবাক হয়ে বলে, কি করবে? আবারও মারবে নাকি? নিজের হাজবেন্ডকে আবারও মারবে? হায় খোদা, একবার তো মৃত্যুর দুয়ারেই পাঠিয়ে দিয়েছিলেন। তোমার মতো ডাইনি পিশাচিনী বউ ঘরে থাকলে তো আমি আর বেশি দিন বাঁচব না। শুনলাম এই শহরে এসেও নাকি ক্লাবের ভিতর গিয়ে একজনের পেটে কাচ ঢুকিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করেছ। ও মাই গড, এরকম সাংঘাতিক মেয়ে আমি আমার লাইফে দেখিনি। নীলা, চুপ, একদম চুপ। তুই যা এখান থেকে। প্রচণ্ড রাগে কান্নাই করে দিল। আশফি নীলার কান্না করা দেখে ভাব দেখিয়ে বলছে, আহারে, কাঁদে না কাঁদে না, আমি যাচ্ছি তো, তবে আমি একা কেন?
যাব, তোমাকে সাথে নিয়ে যাব। আশফি নীলার ওপর সব কেস তুলে নেয়, তাই পুলিশ নীলাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে নীলা একটা রেস্তোরাঁয় বসে আছে, ওর সাথে আশফিও আছে। খাবারের অর্ডার দিয়ে নীলা আশফির দিকে রাগ চোখে তাকিয়ে আছে আর বলছে, তুই আমার সাথে এলি কেন? আমি এখন খাব। এটা শুনে আশফিও সাথে সাথে বলে উঠল, আমিও খাব। নীলা মনে মনে ভাবছে, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, এর সাথেই বরং খাই, তাহলে আমার বিল পেমেন্ট করতে হবে না। বাসায় এখন টাকার কথা বলতে গেলেই জেনে যাবে আমি কোথায় আছি। আমি এখন একটু নিজের মতো ঘুরতে চাই, এরকম রোমাঞ্চকর অনুভূতি আমার আগে কোনো দিনও হয়নি। এই কদিনেই আমি নিজেকে অন্যভাবে পেয়েছি। আমি এরকমভাবে ঘোরার সুযোগ কোনো দিনও পাইনি। সব সময় পিছে পিছে বডি গার্ড থাকে, ধুর ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষে রেস্তোরাঁ থেকে দুজন বেরিয়ে এলো। বের হয়েই নীলা নিজের মতো চলে যাচ্ছিল, তখন পেছনে থেকে আশফি ডাক দিয়ে বলে উঠল, আরে আরে তুমি কই যাও? আমরা তো এখানে একটা হোটেলে উঠব। নীলা পিছনে ফিরে বলে, মানে? আমি কি তোমার সাথে থাকব নাকি? হাও ননসেন্স, আমি এখন রেলওয়ে স্টেশনে যাব। সাথে সাথে নীলার মনে হয়, আরে আমার কাছে তো কোনো টাকাই নেই, ট্রেনের টিকিট কাটব কিভাবে? এখন কি করব? ও ইয়েস, আইডিয়া। তখনই নীলা দৌড়ে গিয়ে আশফিকে জড়িয়ে ধরল আর জড়িয়ে ধরে বলছে, আমি না তোমার সাথে এরকম করতে চাইনি। কি করব? আমার রাগটা একটু বেশি। গুলিটা কোথায় লেগেছিল? অনেক কষ্ট হয়েছে তোমার, তাই না? নীলা এগুলো বলছে আর তার হাতটা সেই সাথে আশফির প্যান্টের পেকেটের ভিতর ঢুকিয়ে মানিব্যাগটা বের করে নিল। আশফি তো বুঝলই না সে নীলার কথাগুলো মনোযোগ দিয়ে হা করে শুনছে। কিছুক্ষণ পর নীলা আশফিকে ছেড়ে দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে ওর সামনে দিয়েই চলে যায়। কিছুই বুঝল না আশফি, এখনো হা করে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীলা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন আসার অপেক্ষায় বসে আছে আর আশেপাশে তাকাচ্ছে, কারণ বাবার সিকিউরিটি বডি গার্ডরা যদি আবার খুঁজে পায়। নীলা, আর একটু পরেই ট্রেন আসবে। ইস কি ভালো লাগছে। হুহ, আমি একাই যাব। এই নীলা সব পারে, লাগবে না কাউকে আমার। হঠাৎ নীলা এভাবে জড়িয়ে ধরাতে আশফি তো অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে তার বলা কথাগুলো শুনে। তাই আশফি শকট খেয়ে কিছুক্ষণের জন্য একদম বরফ হয়ে যায়। এবার তার ফোনের রিংটোন বেজে উঠলে ধ্যান ভাঙে। ফোনটা বের করেই দেখে মা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে আশফি। হ্যালো মা, বলো। আশফির মা, কোথায় তুই বাবা? আশফি, আমি ডিসি শহরের বাহিরে কাজে এসেছি। কেন? আশফির মা, কেন বাবা? সাবধানে থাকিস, আর ওই বজ্জাত মেয়েটার ধারে কাছে একদম যাবি না। তুই কখন আসবি বাসায়? আমি তোর জন্য অনেক কিছু রান্না করে রেখেছি, তোর প্রিয় সব খাবারগুলোই করেছি। আশফি, মা আমি এখন বাসায় ফিরব না, তোমার বৌমাকে খুঁজতে বেরিয়েছি। সে অস্ট্রেলিয়ার এই শহর থেকে সেই শহর ঘুরে বেড়াচ্ছে। আশফির মা, আশফি তুই এক্ষুনি তাড়াতাড়ি বাসায় চলে আয়। যাস না বাবা, ওই মেয়ের কাছে যাস না, ও তোর জীবনটা শেষ করে দেবে। আমি তোর জন্য বিয়ের পাত্রী দেখা শুরু করে দিয়েছি। তোর কেমন সুন্দরী মেয়ে চাই আমাকে বল, আমি এনে দেব। তাও তুই বাসায় ফিরে আয় বাবা, মায়ের কথা শোন। আশফি, এগুলো তুমি কি বলছো মা? আমি কি কখনো বলেছি যে আমি এখন বিয়ে করব? ওহহ মা,
তুমি যে কি করো না। আশফির মা, তাহলে তুই ওই ডাকাত মেয়ের পিছু ছাড়ছিস না কেন? ওই শয়তান মেয়ের সাথে কি এত তোর? আমি তোর জন্য চাঁদের মতো সুন্দরী মেয়ে দেখছি, অনেক ভদ্র সংসারী বাঙালি মেয়ে তোর জন্য আনব আমি, যার রূপের ঝলকে আমার আশফি পাগল হয়ে যাবে, আলোয় ভয়ে যাবে আমাদের বাড়ি, তখন আর তুই বাহিরে থাকতেই পারবি না, সারাক্ষণ বাসাতেই ঘুর ঘুর করবি। আশফি, মা আমার ভালো লাগছে না, আমি রাখলাম। বাই। আশফির মা, বাবা আশফি আমার কথাটা শোন। হ্যালো হ্যালো। আশফি ফোনটা কেটে দেয়, পকেটে মোবাইলটা রাখতে গিয়ে দেখে পকেটের মানিব্যাগটা নেই। আশফি, আমার মানিব্যাগটা কোথায় গেল? তখন তো ও ও আচ্ছা, নীলা কি তখন এই জন্যই আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিল, আর এই জন্যই আমাকে এত মিষ্টি মিষ্টি কথা বলল। এইবার তাহলে আমার মানিব্যাগ নিয়ে পালিয়েছে। কিন্তু গেল কোথায়? ও হ্যাঁ, রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা বলছিল সে। এটা ভাবতেই আশফি একটা দৌড় দিল। ডেনি জাহাজে বসে নীলার ছবি হাতে নিয়ে ছবির সাথেই কথা বলছে। নীলা, তুমি কোথায়? তোমার তো সমুদ্র যাত্রা করতে ভীষণ ভালো লাগে, আমায় বলেছিলে। দেখো আমি রোজই এই সমুদ্রে ভেসে বেড়াই, কিন্তু তুমি আমার পাশে নেই। একদিন এই সমুদ্রের পার থেকেই তোমাকে আমি উদ্ধার করেছিলাম। তুমি বলেছিলে রাতের বেলা চাঁদের আলোয় মাঝ সমুদ্রে ঘুরতে যাবে, তোমার ইচ্ছা আমি তো পূরণ করতে চেয়েছিলাম। তাহলে কেন আমাকে রেখে চলে গেলে? কেন এমন করলে তুমি? আমি এই জাহাজে আসলেই তোমার কথা বেশি মনে হয়, তোমায় আমি অনেক ভালোবেসে ফেলেছি। ফিরো এসো আবার আমার কাছে নীলা, ফিরে এসো। লাইক এবং ফলো মাই পেজ #আপডেট কাহিনী। ট্রেন এসে গেছে। নীলা হাসি হাসি মুখ নিয়ে ট্রেনে উঠে পড়ল, আর মনে মনে ভাবছে ওই শালা আশফির ব্যাগটা চুরি করলাম বুঝতেই পারল না। হা হা হা, কেয়া বাত হে নীলা, কেয়া বাত। নীলা ট্রেনে উঠে নিজের সিটের দিকে বসার জন্য হেঁটে যাচ্ছে। সিটে বসতে যাবে তখন দেখে কেউ একজন তার সিটে বসে নিউজপেপার পড়ছে, আর মুখটা পেপার দিয়ে ঢেকে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। নীলা তার সিটে অন্য কাউকে দেখে বলে, হ্যালো মিস্টার, দিস ইস মাই সিট, সো ইউ ক্যান গো নাও। বসে থাকা ব্যক্তিটি কোনো রেসপন্স করল না। নীলা আবার বলল, লিসেন, দিস ইস মাই সিট, প্লিজ গো। এবার সেই ব্যক্তি মুখের সামনে থেকে নিউজপেপারটা সরালো, আর সাথে সাথে নীলা একটা শকট খেয়ে বলে ওঠে, আশফি, তুই এখানে? তুই এখানে কি করছিস? এটা আমার সিট, যা ওঠ এখান থেকে। এবার আশফি বলতে থাকে, দিস ইস মাই সিট, তুমি অন্য কোথাও গিয়ে বসো। নীলা এবার চেঁচাতে শুরু করল, এই ট্রেনের সব সিট বুক, আর আমি এই সিটটার টিকিট কেটেছি। আশফি, হ্যাঁ টিকিট কেটেছ, কিন্তু সেটা আমার টাকায়, তাই এটা আমার সিট। নীলা, শাট আপ, হোয়াট ডু ইউ মিন? এবার আশফি উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, আশফি, তুমি কি ভেবেছিলে আমার মানিব্যাগ নিয়ে চম্পট দিবে আর আমি কিছুই বুঝতে পারবো না, তাই না? তাহলে তুমি এই আশফিকে এখনো চিনো নাই? ওই তো তোমার হাতে এখনো আমার মানিব্যাগ দেখা যাচ্ছে, ওটাতে আমার ছবি আছে, পুলিশে দেখিয়ে বলবো তুমি আমার ব্যাগ চুরি করেছ। নীলা কিছু না বলে আশফিকে সরিয়ে সিটাই বসে পড়ল। আশফি, তুমি এখানে বসলে কেন? এটা তো আমার সিট, আমি এখানেই বসব। নীলা, দেখতেই তো পাচ্ছিস আমি সিটায় বসে পড়েছি, এখানে আর কোথায় বসবি তুই? আমার কোলে? আশফি, হ্যাঁ তোমার কোলেই বসব। নীলা, হোয়াট? আশফি, ইসেস। বলতে বলতেই আশফি নীলার কোলের ওপর বসে পড়ে। নীলা, ওঠ শালা বস্তা, ওঠ। এত ভারী বড় মানুষকে কোলে বসিয়ে নিয়ে যাব আমি? আশফি, চুপ, এখান থেকে আর উঠবি না, আমি এভাবেই তোর কলে বসেই যাব। এটা আমার সিট, আমার টাকা চুরি করে টিকিট কেটেছিস, তাই এইটাই তোর শাস্তি। বেশি কথা বললে পুলিশে ধরিয়ে দেব।
সারা পথ আশফি নীলার কোলে বসেই যাচ্ছে। আশফি হাসতে হাসতে মনে মনে ভাবছে, আমার মানিব্যাগ চুরি করার প্রতিশোধ এটা। হা হা, কেমন লাগছে এখন। নীলা মনে মনে ভাবছে, আমার পা দুটো শেষ, আমি মনে হয় আর হাঁটতে পারব না, এত ভারীর চাপে চাপা দিয়ে পিষে ফেলল আমায়। কিছুক্ষণ পর পরের স্টেশনে ট্রেনের বিরতি দিল। আশফি ওয়াশরুমে যায়। এই সুযোগে নীলা ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেয়। তখনই বাবার এক বডিগার্ড চোখে পড়ে সাথে সাথে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। পায়ের ব্যথায় দৌড়াতে কষ্ট হচ্ছিল, তারপরও রাস্তার এগলি অলিতে দৌড়াতে থাকে। একসময় পায়ের ব্যথায় রাস্তায় উপর হয়ে পড়েই গেল। নীলা, শালা আশফির বাচ্চা, সারা পথ আমার কোলের ওপর বসে এসল, আর একটু হলেই তো চাপা দিয়ে আমায় মেরাই ফেলছিল। ওর টাকা নিয়েছি বলে এইভাবে আমার ওপর প্রতিশোধ। মনে দয়া বলতে কিছু নেই, ছেলে হয়ে একটা মেয়ের কোলের ওপর বসে আসল, এখন এই পা নিয়ে উঠে দাঁড়াতেই তো পারছি না, যাব কিভাবে। আমি বরং আজকে বাড়ি ফিরে যাই, এখন আর এই পা নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না। দেখি বডিগার্ডটা হয়তো আশেপাশেই কোথাও আছে, এবার খুঁজে পেলে সোজা বাসায় চলে যাব। এদিকে আশফি ট্রেনে উঠে নীলাকে দেখতে না পেয়ে রাগে ট্রেন থেকে নেমে আশেপাশে খুঁজতে থাকে। তখনই বন্ধু আরিয়ানার ফোন আসলো। ফোন রিসিভ করে। আরিয়ান, ওখানকার কি খবর, কতদূর এগোতে পারলি? আশফি রাগে বলতে থাকে, ও শিট ম্যান, কিছু আর করতে পারলাম কই। নীলা আবার পালিয়ে গেছে, আবার আমার হাত ছাড়া হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত আমি ওই নীলার ওপর চরম বদলা নিতে না পারছি ততক্ষণ অবধি আমার রাতের ঘুম হবে না। আমার রক্ত ঝরিয়েছে ও। আমি আশফি চৌধুরী, আমার গায়ে কেউ কোনো দিন হাত পর্যন্ত ওঠায়নি। আর কোনো এক মেয়ে কিনা আমায় থাপ্পড় বসিয়ে দিল, আবার আমায় শ্যুট করে আমার রক্ত ঝরালো। এর ফলাফল খুব খারাপ হবে ওর জন্য। আরিয়ান, মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় নীলাকে খুঁজে তারপর সব ভাবতে হবে। কোথায় আর যাবে, ধরা তো তাকে পড়তেই হবে। আশফি, এই আশফির হাত থেকে নীলার কোনো দিন নিস্তার নেই, এখন রাখছি, আশেপাশে খুঁজে দেখি। নীলা, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না, খুব ব্যথা লাগছে পায়ে। নীলা রাস্তার বসে কান্না করছে। এই সময় কতগুলো অস্ট্রেলিয়ান ছেলে মাতাল অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা নীলাকে দেখে ওর কাছে গিয়ে লোভাতুর দৃষ্টিতে তাকাতে থাকে। নীলা খুব ভয় পেয়ে যায়, একসময় লেপ লেপ বলে চিৎকার করতে থাকে। হঠাৎ আশফিকে এই রাস্তায় দিয়ে আসতে দেখে মনে সাহস নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ায়, আর আস্তে আস্তে খড়িয়ে খড়িয়ে আশফি পাশে গিয়ে দাঁড়িয়ে ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলে, হি ইস মাই বয়ফ্রেন্ড। ছেলেগুলো এবার আশফির দিকে তাকায়, কিছুক্ষণ ওদের দেখে তারপর চলে গেল। নীলা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, পায়ের ব্যথায় আবার রাস্তায় বসে পড়ল। আশফি, কি পায়ে খুব ব্যথা তাই না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আশফি নীলাকে কোলে নিয়ে হাঁটতে থাকে, পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে কিনায় চলে আসে। নীলার মনে এবার ভয়ের বাসা বাঁধতে শুরু করল, এ কি আমাকে পাহাড়ের কিনারার দিকে নিয়ে যাচ্ছে কেন? কি করবে? আমাকে মেরে ফেলবে নাকি? নীলা, আমাকে ওদিকে নিয়ে যাচ্ছ কেন, নামাও বলছি। আশফি, দাঁড়া এখানে। কি হলো? থামো বলছি। আশফি কোনো কথাই শুনছে না, সে একদম পাহাড়ের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর এক পা এগুলেই সোজা নিচে খাদে পড়ে যাবে। আশফি, কি হলো, ভয় পাচ্ছ কেন? নীলা খান নাকি কাউকে ভয় পায় না? হা হা হা। নীলা পাহাড়ের নিচে গভীর খাদের দিকে তাকিয়ে আশফির শার্ট আকারে ধরল। আশফি, কি হলো, কি ভাবছ? আমি এখান থেকে তোমাকে ফেলে দেব? আরে তুমি আমাকে মেরে দিয়েছিল বলে কি আমিও তোমার মেরে দিব? তাহলে তো কুকুর কামড়ালে সেই কুকুরের পায়েও কামড় দেওয়া হয়ে যায়, চাইলে আমি অনেক আগেই তোমাকে মেরে দিতে পারতাম। সবাই যা করে আমি তা করব না, মরে গেলে তুমি তো আমার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু আমি তো তোমাকে বাঁচিয়ে রেখে বোঝাবো যে যন্ত্রণা কি জিনিস। নীলা খান যে কিনা মানুষকে মানুষ মনে করে না,
তুমিও বুঝবে যাদের কষ্ট দিয়েছ সেই কষ্ট তোমাকেও পেতে হবে। নীলা, তুমি তো কখনো জানতে চাওনি আমি তোমাকে বিয়ে করলাম কেন? নীলার বাবা, পালিয়ে গেল মানে? ওকে ধরতে পারলে না তোমরা? আজকে মধ্যে ওকে ধরে বাসায় নিয়ে আসবে। বডি গার্ড, ইয়েস স্যার। নীলা ম্যামকে আজকের মধ্যেই আমরা ধরে ফেলব। উনি আশরাফ চৌধুরী ছেলের আশফির সাথে ট্রেনে করে পালিয়ে যাচ্ছিলেন। আমরা নীলা ম্যামকে রেলওয়ে স্টেশনেই প্রথমে দেখেই ফলো করি, কিন্তু উনি আমাদের দেখেই দৌড়ে পালিয়ে গেলেন। এখন আমরা এখান থেকে টার্গেট করে চারিদিকে খোঁজ লাগাচ্ছি। স্যার, নো টেনশন, আজকে আমরা আশফি চৌধুরী সহ নীলা ম্যামকে ধরে ফেলব। নীলার বাবা, আশরাফ, তুই আমাকে শায়েস্তা করার জন্য, আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তোর ছেলে আশফিকে আমার পেছনে লাগিয়ে দিয়েছিস। তোর ছেলেকে একবার পাই, তোকে আর তোর ছেলেকে এবার আমি এমন শিক্ষা দেব। নীলার মা, আমি এসব কিছু চাই না। আমার মামনি নীলাকে শুধু ফিরিয়ে এনে দেও তুমি। ওদিকে পাহাড়ের ওপর আশফি, কি হলো মিস নীলা? ভয় একেবারে চুপসে গেলে যে? তুমি জানতে চাইবে না আমি তোমাকে কেন বিয়ে করেছি? নীলা, কেন? আশফি, তুমি এখনো কি এটা বোঝ না যে আমি তোমাকে ভালোবাসি? ভালো না বাসলে কি তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করার পরেও আমি তোমাকে জেল থেকে কেন ছাড়িয়ে আনলাম? বলো। নীলা, ঠিক আছে, আগে আমাকে এখান থেকে নিয়ে যাও, অথবা আমাকে নামিয়ে দেও। এই পাহাড়ের কিনারায় গভীর খাদ দেখে আমার খুব ভয় করছে। আশফি, কেন মিস নীলা? এবার নিজের জীবন হারানোর ভয় হচ্ছে? জীবনের প্রতি মায়া হচ্ছে? এই জীবনই তুমি অন্যদের কাছে থেকে কেড়ে নিতে একবারও ভাবো না তাদের জীবনও তাদের কাছে অনেক দামি। তুমি শুধু নিজের অহংকার আর জেদটাই আগে দেখো। আকাশে নীল বিদ্যুৎ চমকাচ্ছিল। কি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসলো। আশফি আর নীলা ভিজতে ভিজতে পাহাড় থেকে নেমে পাহাড়ের পাশেই একটা খালি বাংলো বাড়িতে গিয়ে উঠল। ইতিমধ্যেই বাড়ির বাহিরে খুব ঝড় বৃষ্টির সাথে তুষারপাতও হচ্ছে। বাড়িটার প্রথম একটা রুমেই দুজন বসে আছে। আশফি, নীলা, তুমি এমন কেন? নীলা, কেন? আমি আবার কি করলাম? এই ঝড়ো বৃষ্টির রাত দেখেই বাধ্য হয়ে তোমার সাথে আছি, না হলে এই নীলা কোনো ছেলেকে পাত্তা দেয় না। আশফি, আমি জানি সেইটা। এই মুহূর্তে এখন তুমি সেফ থাকার জন্যই আমার সাথে আছো, কিন্তু আমি যে তখন বললাম আমি তোমাকে ভালোবাসি তার জবাবে তুমি তো কিছুই বললে না। নীলা, লিসেন মি আশফি, এসব ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো, আর ওসব বিয়ে টিয়ে আমি মানি না, বুঝেছ তুমি? আশফি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা আমি তোমাকে দেব না, কারণ তোমার ভেতরের তুমি এটা কখনো বুঝতে পারোনে না। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভেতরের তুমিটা চেঞ্জ করছো, শুধু রূপ দিয়ে এই আশফি চৌধুরীকে তুমি পাবে না। নীলা, ওহে হ্যালো, তোমার ভালোবাসা কে চেয়েছে শুনি? তুমি জানো কত কত ছেলে আমার জন্য পাগল, কত ছেলে আমার পিছনে ঘুরে ধারণা আছে তোমার? আশফি, হ্যাঁ জানি, তাদের মধ্যে আমিও একজন। তবে ওই ছেলেগুলো তোমার ভেতরের তুমিটাকে ভালোবাসে না, তোমার বাহিরের সৌন্দর্যটাকেই শুধু ভালোবাসে। চাইলে প্রমাণ নিয়ে দেখতে হতে পার তুমি অনেক সুন্দরী, তবে তোমার ভেতরের তুমি, তোমার মন, আমার ভালোবাসা পাবার যোগ্যই না। নীলা, হোয়াট? এই নীলা খানের ভালোবাসার অভাব হবে? ওকে আমি প্রমাণ করে দেব এই নীলা খানেকে কেউ ভালোবাসতে পারে কিনা। আশফি, তা করতেই পার। আমি তো সেটাই দেখতে চাই, আরও কত প্রতিশোধ নিতে পারো তুমি। ভালোবাসা তো তোমার ভেতরে নেই, তুমি তো শুধু ক্ষতিই করতে পারো, মানুষের ক্ষতি করা ছাড়া আর কি কিছু পারো তুমি? সকাল হয়ে গেছে। নীলা আর আশফি এখনো চেয়ারে বসেই ঘুমাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে দুজনের ঘুম ভেঙে যায়, আর দুজনই উঠে দাঁড়ায়। রুমের ভেতর এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা এসে দাঁড়াল, আর ওদের দেখেই বলে উঠল, তোমরা কারা? আশফি, আমি আশফি চৌধুরী, আর ও আমার ফ্রেন্ড নীলা। আমরা কাল রাতে এখানে ট্রেন মিস করি, তারপর অনেক ঝড়
বৃষ্টি শুরু হওয়ায় এই পাহাড়ি এলাকা থেকে আর যেতে পারিনি, তাই রাতটা আপনার এই বাড়িতে এসে আশ্রয় নেই। আমরা আপনার বাড়ির দরজা খোলা দেখে অনেকবার আপনাদের ডেকেছি, কিন্তু কোনো সাড়া না পেয়ে শেষে আমরা ভেতরে ঢুকে যাই, কারণ আমার এই মেয়ে বন্ধুটি একটু অসুস্থ ছিল, পায়ে ব্যথা আর বৃষ্টিতে ভিজলে আরও অসুস্থ হয়ে যেত, কিন্তু ভেতরে এসেও আপনাদের দেখতে পেলাম না। আমরা খুবই দুঃখিত, না বলে আপনার বাড়িতে ঢুকেছি। ভদ্রলোক, আসলে আমরা কাল রাতে এই বৃষ্টি, তুষারঝড়ের কারণেই আর বাড়ি ফিরতে পারিনি, আর যাওয়ার আগে বাড়ির দরজা আটকাতেও ভুলে গেছিলাম। আশফি, কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম, আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। এরপর ভদ্রলোক কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, আমার ছেলে রাডিকোকে গত পরশু থেকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আমার ছেলে ভীষণ অ্যাডভেঞ্চার প্রেমী ছেলে। সুযোগ পেলেই বনে জঙ্গলে সাগরে ঘুরতে চলে যায়। পরশুদিন সকালে ও বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যায়। এখনও বাসায় ফিরেনি। আশফি, ওর বন্ধুরা ফিরেছে? ভদ্রলোক, ওরাও ফিরেনি। আশফি, তাহলে হয়তো অনেক দূরে কোথায়ও ঘুরতে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। ভদ্রলোক, অনেক দূরে কোথাও গেলে আমাকে বলে যেত ও। কি জানি ওর কোনো বিপদ হলো নাকি? এবার নীলা হঠাৎ করেই বলে উঠল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আমি আপনার ছেলেকে খুঁজে বের করতে সাহায্য করব। আমি নীলা খান, আপনার ছেলেকে আমি খুঁজে দেব, কথা দিলাম। আচ্ছা, রাডিকো কোথায় যেতে পারে? আপনার কোনো ধারণা আছে? ভদ্রলোক, না, সেরকম কোনো ধারণা নেই। সেজন্যই চিন্তাটা বেশি হচ্ছে। আশফি মনে মনে ভাবছে, নীলার হঠাৎ করে কি হলো যে এমন কথা বলছে? এই মেয়ে তো শুধু মানুষের ক্ষতি করে, সে আবার কাউকে সান্ত্বনা দিয়ে তার ছেলেকে খুঁজে দেবে বলছে। ভেরি স্ট্রেঞ্জ। নীলাও আশফির দিকে তকিয়ে মনে মনে বলছে, এই নীলা শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষের পাশেও দাঁড়াতে পারে। এবার তুমি তা দেখবে মিস্টার আশফি চৌধুরী। আমি এবার সেটা প্রমাণ করে দেব, তোমাকে হারিয়ে দেব আমি। নীলা এবার ভদ্রলোকে বলল, রাডিকোর রুমটা কি দেখতে পারি আমরা? ভদ্রলোক, অবশ্যই, চল। রাডিকোর রুমে আসলো ভদ্রলোক, আশফি, নীলা আর সেই ভদ্রমহিলা মানে রাডিকোর মা। একপাশে একটা টেবিল, টেবিলে বেশ কিছু বই এলোমেলো হয়ে পড়ে আছে। আর বিছানাটাও অগোছালো। রুমের চারদিকে খুঁজে নীলা তেমন কিছু পেল না। হঠাৎ একটা বই আশফির হাত লেগে পড়ে গেল। তখন বই থেকে লাল রঙের একটা কার্ড পড়ল। কার্ডে বড় করে লিখা, রিচার্ড থসন। নীলা লাল কার্ডটা উঠিয়ে লেখাটা দেখে ভদ্রলোকে বলল, রিচার্ড থসন নামের কাউকে চিনেন আপনি? ভদ্রলোক, না, এই নামের কাউকে তো চিনি না। মাথা চুলকালো ভদ্রলোক। নীলা, আচ্ছা, কার্ডটা আমার কাছেই থাক। আর বাকি যারা নিখোঁজ আছে তাদের বাসা কি আশেপাশেই? ভদ্রলোক, হ্যাঁ, পাশের ওই দুতলা বিল্ডিংটা। নীলা, আমরা উনাদের বাবা মার সাথেও দেখা করতে চাই। ভদ্রলোক, ঠিক আছে, চল আমার সাথে। কলিং বেল টিপতেই একজন মহিলা দরজা খুলল। ভদ্রলোক, আপনার ছেলে ফিরেছে। দাঁড়ি। মহিলাটি বলল, না, ও এখনো ফিরেনি। কোথায় হারালো আমার ছেলেটা কে জানে? কান্নাজড়িত কণ্ঠে বলল মহিলাটা। ভদ্রলোক, আহা, ভেঙ্গে পড়বেন না, আমি থানায় সাধারণ ডায়েরি করেছি, আর এরা আমাদের সাহায্য করবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। নীলা, আমরা কি ওর রুমটা দেখতে পারি? মহিলা, হ্যাঁ অবশ্যই, আসো। মহিলাটা ওদেরকে রুমে নিয়ে গেল। ওরা এই রুমেও রিচার্ড থসন লিখা কার্ড পেল। বাকি বন্ধু নুসাইফা ও জেসির বাসাতেও এরকম কার্ড পাওয়া গেল। নীলা বলল, কার্ডগুলো আমার কাছেই থাক।
এরপর নীলা আর আশফি ভদ্রলোকের বাসায় গিয়ে রাতে খাওয়ার পর কার্ডগুলো নিয়ে বসল। 4টা কার্ডই একই রকম, কোনো ভিন্নতা নেই। নীলা মনে মনে বলল, ওদের নিখোঁজ হওয়ার সাথে কি এই কার্ডগুলোর কোনো সম্পর্ক আছে নাকি? তবে এইগুলো ছাড়া আমার হাতে তো আর কোনো ক্লু নেই। তাই আমার প্রথম কাজ হবে রিচার্ড থসন নামের লোকটাকে খুঁজে বের করা। রাত গভীর হতে লাগল। নীলা আর আশফি একই রুমে শুয়ে আছে, তবে আলাদা বেডে। আশফি, তুমি কি সত্যি নিখোঁজদের খুঁজতে বের হবে? আমার তো বিলিভই হচ্ছে না। ও মাই গড! নীলা, কেন? কোনো কারণে তোমার মিথ্যা মনে হচ্ছে? ইচ্ছে হলে থাকো, না হলে তুমি চলে যেতে পার। আমি এবার প্রমাণ করবই নীলা খান কি করতে পারে। আশফি, তুমি কি করতে পারো তা দেখার জন্য হলেও তো আমাকে থাকতে হবে। হা হা হা, আমার বউকে তো একা রেখে যেতে পারি না। তোমার বডিগার্ড তো নেই সাথে, বলা তো যায় না যে সুন্দরী মেয়ে। রূপের ঝলকের জন্য কখন কি হয়ে যায় এই অপরিচিত জায়গায়। নীলা এবার রেগে গিয়ে বলল, চুপ! এই হাসি থামা বলছি, আর বেশি কথা না বলে আমাকে ঘুমাতে দে। নীলা রুমের বাতি নিভিয়ে দিয়ে গভীর নিদ্রায় হারিয়ে গেল। পরদিন সকাল, জানালার পাশে পাখি বসে কিচির মিচির করতে লাগল। সেই শব্দে নীলার ভাঙল। আড়মোড়া দিয়ে বিছানা থেমে নামল ও উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে খেতে ভদ্রমহিলার সাথে গল্প শুরু করে। এর মধ্য আশফি বাহিরে থেকে রুমে আসলো। হাতে কিছু প্যাকেট ছিল, সেগুলো টেবিলের ওপর রেখে পত্রিকাটা হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ গেল বাড়ি বিক্রির একটি শিরোনামে। শিরোনামের নিচে ঠিকানা আর ফোন নাম্বার দেখে বলল, এটাই কি তাহলে রিচার্ড থসনের ঠিকানা? নীলার সাথে সাথে আশফির হাত থেকে পত্রিকাটা নিয়ে দেখতে থাকে, আর কিছুক্ষণ পর বলে ওঠে, আজ রাতে আমার টার্গেট এই থসন হাউস। রহস্যের হাসি ফুটল নীলার মুখে। নীলা আর আশফি স্কট শহরের উদ্দেশ্যে বের হয়েছে, গন্তব্যে থসন হাউস। পথের মধ্যে নীলার বাবার বডি গার্ডের চোখে পড়লে নীলা আর আশফি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসে। এবার নীলা তার বাবাকে ফোন দেয়। নীলা, হ্যালো বাবা, আমার পেছনে লোক লাগানো বন্ধ করো, আর আমার কিছু টাকা লাগবে এখন। আমি স্কট শহরে একটা বাড়ি কিনব। নীলার বাবা, কেন মামুনি, তোমার তো নিজের বাড়ি আছেই, তুমি বাড়ি কেন কিনবে? তুমি বাড়ি ফিরে আসো মামুনি, আমি আর তোমার মাম্মাম অনেক চিন্তায় আছি তোমার জন্য। নীলা, চিন্তায় থাকতে হবে না, এখন এত কথা বলতে পারবো না। টাকা পাঠালে পাঠাও, আর না হলে আমি অন্য ব্যবস্থা করছি। রাখছি, বাই। নীলার বাবা এই বিষয় নিয়ে বাসার সবার সাথে আলোচনায় বসেছে। তখন নীলার চাচি বলে ওঠে, নীলা বাড়ি কেন কিনতে চাইছে আপনি এখনো বোঝেননি ভাইয়া। কিন্তু আমি বুঝেছি, ওই ছেলেটা আমাদের নীলার ব্রেন ওয়াশ করেছে, তাই নীলা এখন বাড়ি কিনে ওই ছেলের সাথে সংসার শুরু করবে। ওকে টাকা পাঠানো একদম ঠিক হবে না, তাহলে আমাদের নীলার সর্বনাশ হয়ে যাবে। নীলার মা, আমারও তাই মনে হয়, ওকে আটকাও নীলার বাবা। নীলার চাচি, হ্যাঁ ভাইয়া, ওর পিছনে আরও লোক লাগিয়ে ওকে ধরে বাসায় নিয়ে আসুন। নীলা ওই ছেলেকে গুলি করেছিল, ওই ছেলে এখন প্রতিশোধ নেওয়ার জন্য নীলার কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের নীলার লাইফ অনেক বিপদে আছে। নীলার বাবা, আমি এখনই নীলাকে ধরার ব্যবস্থা করছি। সেই সাথে নীলার বাবা আশফির বাবা আশরাফ চৌধুরীকে ফোন দেয়। দুইজনই অনেক উত্তেজিত, আর তাই ফোনে অনেক কথা কাটাকাটি আর গালাগাল চলতে থাকে। নীলার বাবা, তোর ছেলে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে, একটা দাগও যদি আমার মায়ের গায়ে লাগে, তবে আমি কিন্তু তোর ছেলেকে ছাড়ব না বলে দিলাম। আশফির বাবা, আমি তোর মেয়েকে কি ছাড়ব ভেবেছিস? আমার ছেলেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল তোর মেয়ে। কোনো শিক্ষা দীক্ষা কিছু দিতে পারিসনি মেয়েকে, তোর মতোই অসভ্য বানিয়েছিস। নীলার বাবা, ওই নিমক হারাম।
তুই আমার সাথে জিততে পারিস নি বলে এখন নিজের ছেলেকেটাকে আমার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছিস, এর ফল খুব খারাপ হবে মনে রাখিস। আশফির বাবা, চিটারের বাচ্চা, তোর মেয়েকে সামলা, আর আমার ছেলের নামে কিছু বললে তোর খবর করে দিব এবার, আমি জিতিয়ে দেখাবো তোকে, তুই আমার কাছে নত হবি, দেখে নিস। এদিকে আশফি আর নীলা গেট দিয়ে থসন হাউসের ভিতরে ঢুকল, আঙ্গিনাটা পার হয়ে থসন হাউসের সদর দরজার সামনে এসে দাঁড়াল, তালা ঝুলছে সদর দরজায়। নীলা, দরজায় তো তালা, ভেতরে ঢুকব কি করে? আশফি, বাড়িটা খুব পুরানো, ফাঁক ফোকর থাকাটাই স্বাভাবিক। চারদিকে ভালো করে খুঁজতে হবে। চারপাশে খুঁজে একটা জানালা পেল যেটাতে গ্রিল নেই। জানালাটার ফাঁক দিয়ে ভিতরে ঢুকল আশফি আর পিছনে নীলা। চারটা সাধারণ বেডরুম, এছাড়া উল্লেখ করার মতো তেমন কিছু নেই। সবগুলো দেওয়ালি বিবর্ণ। এক কোণে একটা ভাঙ্গা খাট পড়ে আছে, তার পাশেই ছোট একটা রুম, যেটাতে তালা মারা, অনেক আগে তালাবন্ধ করা হয়েছে রুমটাতে, তালাটা দেখেই সেটা বোঝা যায়, জং পড়েছে। আশফি একটা ইট হাতে নিয়ে কয়েকবার আঘাত করতেই ভেঙে গেল তালাটা। রুমের ভিতরে একপাশে ভাঙ্গা একটা আলমারি পড়ে আছে, ভেতরে কিছুই নেই। এদিক সেদিকে তাকিয়ে আশফি দেখল আলমারির পাশে ভাঙ্গা একটা ফ্রেম পড়ে আছে। আশফি ওটা হাতে নিল। জলরঙে আঁকা একটা ছবি, কাগজের মাঝে একটা ফুটো। ফ্রেমটাতে উত্তাল সাগরের মাঝে একটা জাহাজের ছবি আঁকা, নিচে লিখা অঙ্কনে রিচার্ড থসন। নামটা দেখে একটু অবাক হয় আশফি আর তার সাথে নীলাও অবাক হয়ে বলতে থাকে, নীলা, রিচার্ড থসন কি কোনো আর্টিস্ট ছিল নাকি? আশফি, হতেও পারে। ভালো আর্টিস্টই ছিলেন, অন্তত এই ছবি দেখেই তাই মনে হচ্ছে। আরও ভালো করে খুঁজতে হবে, আরও কোনো ক্লু পেতে পারি এখানে যেটা রাডিকো নুসাইফাদের নিখোঁজের সাথে জড়িত। কিন্তু অনেক খুঁজেও ওরা আর তেমন কিছু খুঁজে পেল না। থসন হাউস থেকে বেরিয়ে আসছিল এমন সময়ে গাড়ি এসে থামল থসন হাউসের গেটের সামনে। ওরা দেখল গাড়ি থেকে নেমেই এক লোক গেটের পাশেই দাঁড়িয়ে আছে। লোকটি বলল, তোমরা? আশফি, হ্যাঁ, আমরা বাড়ি বিক্রি নিয়ে কথা বলতে এসেছি। লোকটি আবার বলল, আমি হাডসন, এই বাড়ির মালিক, একটু তাড়াতাড়ি বলো। আমার তাড়া আছে। আশফি, আপনি বিজ্ঞাপন শিরোনামে পুরো প্লটটা সর্বসাকুল্যে 4 লাখ বলেছিলেন। আমরা আর একটু কম দিতে চাই। লোকটি, ঠিক আছে, কাল এসো তোমরা, তখন এই বিষয় নিয়ে কথা হবে। কথাটা শেষ করেই হাডসন আবার গাড়িতে উঠে বসল। গাড়ি শহরের উত্তর দিকে চলতে শুরু করল। নীলা আর আশফিও গাড়ি নিয়ে হাডসনের পিছু নিয়েছে। শহর ছেড়ে গ্রামের সরু রাস্তায় এসে পড়ল গাড়িটা। একটা টিনশেড বাড়ির সামনে এসে গাড়ি থামল। হাডসন গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর চলে গেল। গাড়ি থেকে নেমে ধীর পায়ে নীলা আর আশফি বাড়ির পিছনে এসে দাঁড়াল। ভিতরে হাডসন আর একজন মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। হাডসন বলছে, আমি 2 লাখ বলেছি, কিন্তু ক্রেতারা 1 লাখের বেশি দিতেই চাচ্ছে না। ও আচ্ছা, তারপরও দেখো, যদি একটু বাড়িয়ে বিক্রি করতে পারো। মহিলা তা বলল। আরও কিছুক্ষণ কথা বলে হাডসন গাড়ি নিয়ে চলে গেল। হাডসন যাওয়ার কিছুক্ষণ পর ওরা বাড়ির সামনে এসে চেঁচিয়ে বলল, বাড়িতে কেউ আছেন? একজন মহিলা বেরিয়ে এসে বলল, কাকে চাও তোমরা? আশফি হুট করেই বলে ফেলল, আমরা রিচার্ড থসনের কাছে এসেছি। আশফির কথা শুনে মহিলাটা খুব অবাক হয় আর ধীরকণ্ঠে বলে, আসো তোমরা ভিতরে এসে বসো। ওরা ভিতরে গিয়ে চেয়ারে বসল। তোমরা কি থসনের কাছ থেকে টাকা পাও? কত টাকা পাও? মহিলাটা জিজ্ঞাসা করল। নীলা, না, আমরা কোনো টাকা পাই না। মহিলা, তাহলে ওকে খুঁজছ কেন? নীলা,
সে কথাটা পরে বলছি। তার আগে বলুন তো হাডসন আপনার কি হয়? মহিলা, ফুফাতো ভাই। নীলা, উনি কিছুক্ষণ আগে আপনার সাথে মিথ্যা বলেছে। স্কট শহরের বাড়িটা 4 লাখ টাকা বলেছিল আমাদেরকে। আমরা দাম একটু কমিয়ে কিনতে চেয়েছি, তবে সেটা 1 বা 2 লাখ নয়, তার চেয়েও বেশি। মহিলা, কি বলছ? হাডসনকে আমি কত বিশ্বাস করি। তোমরা মিথ্যা বলছ না তো? নীলা, অকারণে আপনার সাথে মিথ্যা বলবো কেন? মহিলা, তাহলে হাডসন আমার সাথে মিথ্যা বলল কেন? টাকার লোভে? এবার আশফি বলে উঠল, হয়তো তাই। কারণ টাকাই আপনজনের বিশ্বাস ভাঙানোর মূল কারণ। মহিলাটা বিমর্ষ হয়ে ঘাড় নাড়ল। আশফি আবারও বলছে, আচ্ছা আপনি কি রিচার্ড থসনের আত্মীয়? মহিলাটা উঠে দাঁড়াল। দরজার বামপাশে একজন লোকের ছবি ঝুলছে। ছবিটার কাছে গিয়ে চোখ বন্ধ করলেন উনি। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। আমি থসনের স্ত্রী, কান্নাজড়িত কণ্ঠে বললেন। নীলা, আপনি থসনের স্ত্রী? অবাক হয়ে, রিচার্ড থসন এখন কোথায়? মহিলা, কেন তোমরা জানো না? নীলা, না, আসলে আমরা হাডসনের পিছু নিয়ে এখানে এসেছি। মহিলা, কেন? সন্দেহের দৃষ্টিতে তাকালো মহিলাটা। আশফি, যার কাছ থেকে বাড়ি কিনব, তার সম্পর্কে তো আমাদের জানা উচিত। মহিলা, তাহলে থসনের সম্পর্কে জানতে চাও কেন? আশফি, কারণ থসন হাউসের মূল মালিক তো উনি, তাই। আশফির কথা শুনে মহিলার সন্দেহ দূর হয়েছে মনে হল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বিমর্ষ কণ্ঠে বললেন, থসন 5 বছর আগে মারা গিয়েছে। আশফি, কি বলছেন? 5 বছর আগে মারা গেছেন? কিভাবে মারা গেলেন? মহিলা, উনি নাবিক ছিলেন। 5 বছর আগে সমুদ্রযাত্রায় বের হয়েছিলেন। আর ফিরেননি, কান্নাজড়িত কণ্ঠে বললেন মহিলাটা। আশফি, ওহ, তো বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন কেন? মহিলা, আসলে খুব অভাবের মাঝে দিন কাটছে। ওই বাড়িটাই শেষ সম্বল। তাই ওটাই বিক্রি করে দিচ্ছি। নীলা, বুঝলাম, কিন্তু তারপর কি করবেন? মহিলা, জানি না। বিষণ্ণ কণ্ঠে বললেন তিনি। নীলা একটু ভেবে বলল, হাডসন যেহেতু আপনাকে মিথ্যা বলেছে তাই আপনি হাডসনকে বলবেন আপনার বাড়ি আপনি এখন বিক্রি করবেন না। পরে করবেন। বাকি যা করার আমরা করব। আমাদেরকে বিশ্বাস করতে পারেন। মহিলাটা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এরই মধ্যে আশফির ফোনের রিংটোন বাজা শুরু করে। আশফি ফোনটা বের করে রিসিভ করল। আশফি, হ্যালো ড্যাড বলো। আশফির বাবা, এসব আমি কি শুনছি আশফি? তুই নাকি আমার চিরশত্রু রেজা খানের মেয়ে নীলাকে নিয়ে পালিয়ে গেছিস, তারপর আবার স্কট শহরে বাড়ি কিনে থাকার কথা ভাবছিস। বাবা আশফি, তুই নাকি ওই মেয়ের সাথে সংসার শুরু করবি, এসব কি সত্য? রেজা খান আমাকে ফোন দিয়ে মেজাজ দেখিলে এগুলো বলল। আশফি, ও মাই গড, তুমি এর কোনো জবাব দেওনি? দিয়েছ নিশ্চয়ই। আর লিসেন ড্যাড, আমি নীলাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই শহর থেকে এতটা দূরে বাড়িটা নিচ্ছি, কারণ রেজা খান আর তার দলবল চাইলেও তার মেয়েকে আমার হাত থেকে তখন আর সহজে উদ্ধার করতে পারবে না। আমি তো শায়েস্তা করার জন্যই এই প্ল্যানটা করেছি। আর ক্লিয়ার ড্যাড? নীলাকে জিম্মি করে শাস্তি দিলই ওই রেজা খান জব্দ হবে, বুঝেছ? আর আমাকে এখন কিছু টাকা পাঠিয়ে দাও, বাড়ি কিনব, তারপর আরও অনেক প্ল্যান আছে, অনেক টাকার ব্যাপার এখানে। আমি তো তোমাকে তোমার লক্ষ্য পৌঁছানোর জন্যই এত কিছু করছি। আশফির বাবা, এখন একটু শান্ত হয়ে, ওকে মাই সন। ডোন্ট ওরি, আমি এখনই মানি সেন্ড করে দিচ্ছি। এখনক্ষণ আশফির মা, আশফির বাবার পাশে দাঁড়িয়ে, আশফির বাবা আর আশফির ফোনালাপ সব শুনছিল। তিনি এবার আশফির বাবার দিকে চোখ বড় করে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, আমার ছেলে কোথায়?
কার সাথে বাড়ি কিনে সংসার শুরু করার কথা বলছিল সে? ওই বজ্জাত অসভ্য উড়নচণ্ডী মেয়েটার সাথে। আর তুমি ওকে এটা সাপোর্ট দিচ্ছিলে? বলি, আমার ছেলের জীবনটা কি তুমিই নষ্ট করে দিবে? আশফি এবার মায়ের গলা শুনেই তাড়াতাড়ি ফোন কেটে দিল, কারণ ওদিকে পরিস্থিতি খুবই হট। আশফি আর নীলা ওখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছে। আশফি, তুমি কি অ্যাডভেঞ্চারে নেমে পড়লে নাকি আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে? নীলা, এখন তুমি যেটা ভাববে, আমি ওই ভদ্রলোককে কথা দিয়েছি তার ছেলে সহ নিখোঁজ হওয়া বন্ধুদের আমি খুঁজে দেব। আমার সমুদ্রে যাত্রা করার অনেক দিনের ইচ্ছে ছিল। তোমাকে গুলি করে পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিলাম সমুদ্র পথেই। আবারও আমি সেই সমুদ্র মাঝে যেতে চাই, তবে এবার মানুষের ক্ষতি করে নয়, মানুষকে উদ্ধার করতে। আশফি, চলো, ডুবে যাই। নীলা, কোথায়? আশফি, প্রেম সাগরে। নীলা, ওই কি ভেবেছিস তুই, তোকে আমি আমার লাইফে সহ্য করব? কখনো না। আমি প্রমাণ করে ছাড়ব এই নীলা মানুষের ক্ষতি ছাড়াও আরও কিছু করতে পারে। হু। আশফি, পারো তো, আমাকে ভালোবাসতে পারো না? বলতে বলতেই আশফি হঠাৎ করেই নীলার হাত ধরে ফেলে, সেই সাথে নিজের অনেক কাছে টেনে আনে। নীলা কিছু বুঝে ওঠাই আগেই আশফি লিপ কিস করে ফেলল। কিছুক্ষণ পর নীলাকে ছেড়ে দিল। নীলা রাগ দেখিলে বলতে থাকে, এই কিস করার প্রতিশোধ আমি পড়ে নিব। আশফি, কাজটা ঠিক করিসনি। আশফি হাসতে হাসতে বলে, পড়ে কেন, এখনই নিতে পার। হা। নীলা, চুপ, একদম চুপ। এখন আমি জাহাজের নাবিক ডেনির বাসায় যাব। বাই। আশফি, ওহে হ্যালো, এই ডেনিটা আবার কে? নীলা, যে আমাকে সমুদ্রের পার থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল, সেই ডেনি। আর ওর জাহাজে করেই এবার আমি সমুদ্রযাত্রা করব। আশফি, এই ডেনিও কি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? যে তুমি যা বলবে সে তাই করবে, তোমার কাজে তাকে ব্যবহার করবে। সে কেন তোমার জন্য জাহাজ নিয়ে যাবে মাঝ সমুদ্রে? নীলা, সেটা তুমি নিজের চোখেই দেখে নিও, সে আমায় নিয়ে যায় কিনা। পরদিন সকাল। হাডসন আসলে মহিলাটা বলল, শোন হাডসন, আমি আপাতত বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না। পরে যখন বিক্রি করব তখন তোমাকে জানাব। কি বলছো, এরো না? আমি তো ক্রেতাদের সাথে কথা বলে ফেলেছি। ওরা আজ টাকা নিয়ে আসবে। তাতে কি? ওদেরকে না করে দাও। বলো যে ব্যক্তিগত সমস্যার কারণে এখন বাড়ি বিক্রি করা হবে না। না, না, সেটা হবে না। তুমি বাড়ির দলিলটা আমার হাতে দাও। আমি টাকা দিচ্ছি তোমাকে। বললাম তো, বাড়িটা এখন আমি বিক্রি করতে চাচ্ছি না। আমাকে রাগান্বিত করো না, এরো না। দলিলটা দাও। আমার বাড়ি আমি বিক্রি করব না। তাতে তোমার সমস্যা কোথায়? এরোনার কথা শুনে রেগে গেল হাডসন। পকেট থেকে ধারালো একটা ছুরি বের করে ওর গলায় ধরে বল, তাড়াতাড়ি দলিলটা বের করে দাও। এরোনা ভয় থতমত খেয়ে গেল। হঠাৎ হাডসন পিছন থেকে তার হাতের উপর জোরালো আঘাত পেল। ওর হাত ফসকে ছুরিটা নিচে মেঝেতে পড়ে ঝনঝন করতে লাগল। ও পিছনে ফিরে তাকাতেই আশফির ওর পেট সোজা ডাইভ দিল। আউক করে পেটে হাত দিয়ে বসে পড়ল ও। ঘরের বাইরে একটা গাছে বাঁধা হল হাডসনকে। পুলিশে ফোন দিল আশফি। পুলিশ এসে হাডসনকে থানায় নিয়ে গেল। এরোনা বলল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সময়মত এসে আমাকে বাঁচিয়েছ। আশফি, আমরা আপনার কাছেই আসছিলাম, আর বাহিরে থেকে হাডসনকে আপনার বাসায় ঢুকতে দেখলাম। নীলা, কিন্তু আপনি বাড়িটা বিক্রি করবেন না। ওই বাড়িটা মেরামত করে ছোট একটা রেস্টুরেন্ট দিতে পারেন, আমি আপনাকে টাকা লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব। আপনি প্রথম দিকে বার্গার বা পিৎজা দিয়ে শুরু করতে পারেন।
কারণ স্কট শহরে এই দুটি জিনিসের চাহিদা অনেক বেশি। এরোনা, তোমরা আমার জন্য এত কিছু করছো কেন? নীলা, মানুষের বিপদে এগিয়ে আসা সবারই কর্তব্য। আপনি বিপদে পড়েছেন সেটা জেনে আমরা আপনাকে সাহায্য করতে চাচ্ছি, তবে রিচার্ড থসন সম্পর্কে আমাদের জানা খুব দরকার। এই শহরের 4টা ছেলেমেয়ে কয়েকদিন ধরে নিখোঁজ। সেই বিষয়টা নিয়ে তদন্ত করতে গিয়ে ওদের প্রত্যেকের বাড়িতেই একটা লাল কার্ড পেলাম আর তাতে লেখা রিচার্ড থসন। তাই মনে হচ্ছে উনি এই বিষয়টার সাথে জড়িত। এরোনা, আমার স্বামী 5 বছর আগে মারা গেছেন। উনি কি করে এই ঘটনার সাথে জড়িত থাকবেন? আর রিচার্ড থসন নামের তো আরও অনেকেই থাকতে পারে। নীলা, এটা ছাড়া আমাদের হাতে আর কোনো ক্লু নেই, তাই আপাতত এই পথেই এগোতে চাই। আপনি যা জানেন তাই বলুন। এরোনা, উনি তো নাবিক ছিলেন। বেশিরভাগ সময় সমুদ্রেই থাকতেন। বাড়িতে কম আসতেন। নিজের ব্যবসা নিয়েই সবসময় থাকতেন। নীলা, কিসের ব্যবসা করতেন? এরোনা, সেটা সঠিক জানি না। জিজ্ঞাসা করলে আমাকে ঠিকঠাক উত্তর দিতেন না। তবে স্কট শহরেই উনার একজন বন্ধু আছেন। উনার সাথেই শেষবার সমুদ্রযাত্রায় গিয়েছিলেন। উনি জানতে পারেন। নীলা, আচ্ছা, ঠিকানাটা দিন। এরোনা একটা কাগজে ঠিকানা লিখে দিল। নীলা, আমরা কাল দেখা করব উনার সাথে, আর আপনিও কাল স্কট শহরে চলে যান। আমি আমার চাচাকে বলে সবকিছু দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করব। এমনও হতে পারে রিচার্ড থসন মরেননি, এখন বেঁচে আছেন। হয়তো সমুদ্রের বুকে কিংবা কোনো দ্বীপে। পরদিন সকাল। সূর্য সবেমাত্র পূর্ব দিকে উঁকি দিয়েছে। নীলা আর আশফি জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে, সাথে আরও এসেছে আশফির বন্ধু আরিয়ান ও লরেন্স। ধীরে ধীরে এগিয়ে চলছে জাহাজটা। ডেনি মাথায় কালো হ্যাট পরে দক্ষ নাবিকের মতো হুইল ঘুরাচ্ছে, আর মাঝে মাঝে নীলা ও আশফির দিকে আর চোখে তাকাচ্ছে। আশফিকে নীলার কাছাকাছি থাকতে দেখে খুব একটা খুশি হল না ডেনি। ডেনি মনে মনে বলছে, আমি জানতাম নীলা তুমি ফিরে আসিবে, এবার আর তোমাকে কোথাও যেতে দেব না, তুমি শুধু আমার। এরই মধ্যে ডেনি হঠাৎ দেখে আশফি নীলাকে কোলে করে নিয়ে জাহাজের ছাদের দিকে যাচ্ছে, আর নীলা ভীষণ চেমামেচি করছে। এটা দেখে ডেনির মাথায় রক্ত উঠে যায় আর সে জাহাজ থামিয়ে দিয়ে ওদের দিকে যেতে থাকে। তখনই হঠাৎ ফুঁসে উঠল সমুদ্র। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝড়ো বাতাস বইতে শুরু করল। উঁচু উঁচু ঢেউ এসে আঘাত হানতে লাগল জাহাজে। জাহাজ এ কার হঠাৎ ধাক্কা লাগায় আশফি তাল সামলাতে না পড়ে নীলাকে নিয়েই ওখানে পড়ে গেল। তখনই ডেনি ফিরে এসে জাহাজ সামলাতে হিমশিম খেতে লাগল। আরিয়ানও ওর সাথে এসে হাত লাগাল হুইলে। আর রোলেন্স পাল নামাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হল না। উঁচু ঢেউয়ের আঘাত কাত হয়ে পড়ল জাহাজটা। গল গল করে পানি ঢুকতে লাগল জাহাজে। সাথে সাথে উত্তাল সমুদ্রে লাফ দিল ডেনি, আরিয়ান, ও কার লেন্স। আশফিও আর কোনো উপায় না দেখে নীলার হাত ধরেই ওকে নিয়েই সমুদ্রে লাফ দিল। ওদের ভাগ্য ভালোই বলতে হবে, কারণ জাহাজটা কোনো একটা দ্বীপের তীরের কাছাকাছি এসেই ডুবেছে। কোনো রকমে সাঁতরে ওরা দ্বীপে পৌঁছাল। বৃষ্টির প্রকোপ কমেনি একটুও। বালিতে পড়ে থাকা ক্লান্ত শরীরগুলো বৃষ্টি ইচ্ছেমতো ভিজাতে লাগল। বালির ওপর নীলা এখনো আশফির হাত ধরেই শুয়ে আছে। কিছুক্ষণ পর কমে আসলো ঝড়ের তাণ্ডব। বৃষ্টিও থামল। ডেনি চোখ খুলল। উঠে বসল ধীরে ধীরে। আরিয়ান আর লরেন্সও উঠে বসল। নীলা আর আশফি বালির ওপর শুয়েই একে অপরের দিকে চেয়ে আছে। এবার আশফির চোখ গেল নীলার ভেজা শরীরের দিকে। এক নেশাভরা দৃষ্টি নিয়ে নীলার দিকে তাকিয়ে আছে আশফি। নীলা আশফির দিকে তাকিয়ে ভাবছে, আমি যাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলাম সে আজ আমায় বাঁচাল।
সমুদ্রের ঝড়ের মধ্যেও সে আমার হাতটা ধরে রেখেছিল বলেই আমি এখনো বেঁচে আছি। ডেনি, আরিয়ান আর লরেন্স উঠে চারিদিকে ভালোভাবে দেখতে লাগল। দ্বীপটা অন্যান্য দ্বীপের তুলনায় একটু ভিন্ন, যদিও আকারে অত বড় নয়। একটা উঁচু পাহাড় ঠায় দাঁড়িয়ে আছে দ্বীপের মধ্যভাগে। আরিয়ান বলল, নিখোঁজ হওয়াদের খুঁজতে এসে আমরাই তো নিখোঁজ হয়ে গেলাম। এটা কোথায় এসে পড়লাম? ডেনি হাত দিয়ে চুলের পানি নিংড়াতে নিংড়াতে বলল, অন্ধকার হয়ে আসছে। চল, ওই পাহাড়ে নিচে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। দেখি ওখানে থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আরিয়ান, ঠিক আছে চল। বৃষ্টির পানিতে সাগর পাড়ের বালি যেন চোরাবালিতে পরিণত হয়েছে। হাঁটতে গেলেই পা দেবে যাচ্ছে বালিতে। সবগুলো গাছে বৃষ্টির পানিতে ভিজে একাকার, আর নিচের মাটিও কাদা হয়ে গেছে। এদিকে অন্ধকারও ভালোই নেমেছে। ডেনি বলল, এখানে থাকা তো অসম্ভব। আরিয়ান, তাহলে এখন কি করব? ডেনি চুলে হাত বুলাতে বুলাতে বলছে, খুঁজে দেখতে হবে পাহাড়ের গায়ে কোনো বর্ষর গর্ত আছে নাকি। যদি পাই তাহলে রাতে থাকতে আর কোনো অসুবিধা হবে না। চতুর্দিকে খুঁজে ওরা মোটামুটি গড়নের একটা গর্ত খুঁজে পেল। এর মধ্য হঠাৎ লরেন্স বলে ওঠে, আশফি আর নীলাকে দেখছি না যে, ওরা কি এখানে এসে মারামারি ভুলে প্রেম শুরু করে দিল নাকি? বলেই হাসতে থাকে লরেন্স। ডেনি রাগে গজগজ করছে, তারপর বলতে থাকে, নীলা প্রেম করছে মানে? নীলা শুধু আমার আর কারও না। বলেই আশফি আর নীলকে খুঁজতে বালির ওদিকে আবার গেল। আরিয়ান আর লরেন্স ডেনিকে এরকম করতে দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আশফি আর নীলা বালির ওপর এখনো শুয়ে আছে। নীলাকে কিস করতে যাবে এমন সময় ডেনি দূর থেকে ডাক দেয়। নীলা আর আশফি দুজনই উঠে দাঁড়ায়। ডেনি, নীলা এদিকে এসো, আমরা থাকার জায়গা ব্যবস্থা করে ফেলেছি। ওখান থেকেই আমরা নিখোঁজ হয়ে যাওয়াদের খোঁজ করার একটা উপায় বের করব, চলে এসো। নীলা ডেনির সাথে চলে যায়। আশফি ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, নিজেও পেছনে পেছনে আসলে লাগল। এরপর আরিয়ান প্রথমে একটা ডাল গর্তে ঢুকিয়ে নাড়াচাড়া করল কিছুক্ষণ, ভিতরে কোনো প্রাণী আছে কিনা দেখার জন্য। যখন ও শিওর হল যে গর্তে কিছু নেই, তখন ডেনি, নীলা, আশফি আর লরেন্সকে গর্তের ভিতরে ঢুকতে বলল। ওরা হামাগুড়ি দিয়ে গর্তের ভিতর ঢুকল। পা দিয়ে বেড়ার মতো করে গর্তের মুখটা বন্ধ করে দিল, যাতে রাতে কোনো প্রাণী সহজে গর্তে ঢুকতে না পারে। গর্তের ভিতরটা বাইরের মতো কর্দমাক্ত নয়, একটু স্যাঁতস্যাঁতে, তবে থাকার জন্য এর থেকে ভালো জায়গা ওরা হয়তো আর পেত না। বালির মেঝেতেই শুয়ে পড়ল ওরা। পরদিন সকাল, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে পুরো দ্বীপ জুড়ে। ওরা ঘুম থেকে উঠে গর্তের বাইরে বেরিয়ে আসল। আশফি, খুব জোর ক্ষুধা পেয়েছে, খাবার জোগাড় করতে হবে। আরিয়ান, আমি কাল রাতে ডাল খুঁজতে গিয়ে কয়েকটা নারকেল গাছ দেখছিলাম। আশফি, কোথায়? আরিয়ান, পাহাড়ের দক্ষিণে। আশফি, চল তাড়াতাড়ি। ওরা পাহাড়ের দক্ষিণে হাঁটতে লাগল। আরিয়ান আর লরেন্স সাথে। ডেনি যায়নি, ও নীলার পাশেই বসে আছে। এটাই সময় নীলাকে একান্তে কাছে পেয়েছে সে, তাই আজ মনের কথা বলে দিতে চায়। ডেনি, নীলা, আমি তোমাকে কিছু বলতে চাই। নীলা, হ্যাঁ বলো। ডেনি, এখানে নয়, চলো ওদিকে হাঁটতে যাই। নীলা আর ডেনি পাশাপাশি দাঁড়িয়ে। হঠাৎ করেই ডেনি নীলাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা, ভীষণ ভালোবাসি। তোমার মনে আমি জায়গা পেতে চাই। তখনই নীলার আশফির বলা কথাগুলো মনে পড়ে যায়। কি বলেছিল সে, কোনো ছেলে নাকি আমাকে মন দিতে চাইবে না। তাই নীলা এবার ভাবছে ডেনি দিয়েই এটা সে প্রমাণ করবে। নীলা ডেনির থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর তাকে বলতে থাকে, ডেনি, তুমি আমাকে সত্যি ভালোবাসো? ডেনি, হ্যাঁ নীলা, অনেক ভালোবাসি।
তুমি ওই দিন চলে যাবার পর আমি প্রতিটা দিন তোমার প্রতীক্ষায় থেকেছি যে তুমি আবার আসবে আমার কাছে। আমার আশা পূরণ হয়েছে, তুমি এসেছো আমার কাছে। আমি তোমার জন্য সমুদ্রের যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। নীলা: ওকে ওকে, এনাফ। ঠিক আছে, চলো, এখন আমার খিদে পেয়েছে। ওরা হয়তো খাবার নিয়ে এসেছে। নারকেল খেতে খেতে আরিয়ান বলছে, আমাদের জাহাজ তো ডুবে গেছে, এখন এই দ্বীপ থেকে বের হব কিভাবে? ডেনি: আমরা এখন এই পাহাড়ের চূড়ায় উঠব। ওখান থেকে পুরো দ্বীপটা ভালো করে দেখা যাবে আর আমরা এখন কোথায় আছি সেটাও বোঝা যাবে। লরেন্স: ঠিক আছে, চল তাহলে। আর কয়েকটা নারকেলও সাথে নিয়ে যাই। খাবার বলতে এগুলো ছাড়া তো আর কিছুই নেই আমাদের সাথে। আরিয়ান ঘাড় দুলিয়ে ওর কথায় সায় জানাল। কয়েকটা নারকেল সাথে নিয়ে ওরা পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগল। অর্ধেক পথ উঠে ক্লান্ত হয়ে পড়ল নীলা। নারকেল খেয়ে একটু জিরিয়ে নিয়ে ওরা আবার উপরে উঠতে লাগল। পাহাড়ের একদম উপরে যখন পৌঁছাল ওরা, তখন সূর্য ওদের মাথার উপরে। দর দর করে ঘাম ঝরছে ওদের শরীর থেকে। পাহাড়ের উপরে টলটল নীল পানির অদ্ভুত সুন্দর এক হ্রদ। আশফি হাফ ছেড়ে বলল, এত পরিশ্রম করে উপরে উঠাটা মনে হয় বিফলে যায়নি। এত সুন্দর হ্রদ আমি আগে দেখিনি কখনো। আরিয়ান ওদের দিকে তাকিয়ে একটু হেসে সোজা হ্রদের দিকে দৌড় দিল। লরেন্সও ওর সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগল। নীলা এখন আশফির দিকে তাকিয়ে ডেনির হাত ধরে বলছে, জানো আশফি, এই ডেনি আমাকে অনেক ভালোবাসে। দেখলে তো, শুধুমাত্র আমার কথায় সে এতটা ঝুঁকি নিয়ে আমার সাথে এসেছে। আশফি হাসতে হাসতে বলছে, ও রিয়েলি? ডেনি তোমায় ভালোবাসে বুঝলাম, কিন্তু তুমি কাকে ভালোবাসো? তোমার মন কাকে চায়? নীলা এই কথার কোনো উত্তর দিতে পারল না। আসলেই তো, নীলা শুধুমাত্র আশফিকে দেখানোর জন্যই এসব করতে চাইছে। আশফি মনে মনে বলছে, আমি জানি তুমি আমার ওপর প্রতিশোধ নিতেই ডেনির সাথে এসব করতে চাচ্ছ। ডেনি এর মধ্যে বলে ওঠে, নীলা আমাকেই ভালোবাসবে মিস্টার আশফি, এই ডেনিরই হবে চ্যালেঞ্জ। আশফি: ওকে, টাইম উইল সে দ্যাট। এখন আমাদের এখান থেকে বের হওয়ার উপায় খোঁজা উচিত। রাত হয়ে গেছে। আরিয়ান, লরেন্স আগুন জ্বালিয়ে বসে আছে আর গল্প করছে। এদিকে নীলা ডেনির সাথে বসে গল্প করছে। আর আশফি ওদের থেকে একটু দূরে একটা গাছের নিচে একা হেলান দিয়ে বসে আছে। নীলা আশফিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে ডেনির কাছে থেকে উঠে যায়। ডেনি পিছনে থেকে হাত টেনে ধরে বলে, কোথায় যাও? আমাকে কেন একটুও সময় দিতে চাও না তুমি? নীলা: আশফিকে কোথাও দেখছি না, তাই ওকে খুঁজতে যাচ্ছি। ডেনি: উফ নীলা, এখন শুধু তুমি আর আমি সময় কাটাবো। আজকের এই সমুদ্রের পাড়ে চাঁদের রাতটা শুধু তোমার আর আমার। নীলা ডেনির থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায় আশফিকে খুঁজতে। আশফিকে একটা গাছের নিচে বসে থাকতে দেখে সেও ওখানে গিয়ে বসে পড়ল। আশফি, তুমি এখানে যে? তোমার ভালোবাসার মানুষকে একা ফেলে এখানে এলে কেন? নীলা: কেন জানি তোমার কাছে থাকলে নিজেকে সেফ মনে হয়। আশফি: আর তাই আমার কাছে চলে এলে। হা হা হা, কি চাও তুমি? তোমার মন কি চায়? নীলা: জানি না। আশফি: তাহলে ডেনির সাথে এসব করার মানে কি? তার ভালোবাসা নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? নীলা: তুমি এভাবে বলছো কেন? আশফি: তাহলে কিভাবে বলবো? যাও, ডেনির কাছে যাও। যদি তাকে ভালোবেসে থাকো। নীলা: আমি ডেনিকে ভালোবাসি না। এই কথা শুনে আশফি নীলাকে একটা থাপড় বসিয়ে দিল। আর বলছে, ছি নীলা, তাকে ভালোবাসো না তাহলে তার সাথে শুধু শুধু নাটক করছো। তোমার জেদের বসে এতে কি তাকে ঠাকানো হচ্ছে না? ক্ষতি করছো না তার। বুঝেছি, তুমি শোধরাবে না, তাই তো। আসলে তোমার মতো মেয়ে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না।
বলেই আশফি ওখান থেকে রাগ করে উঠে চলে গেল। এই প্রথমবার আশফির কথায় নীলা এত কষ্ট পেল, অনেকক্ষণ কান্না করল ওখানে বসে। নীলা, আমার এত কষ্ট হচ্ছে কেন? কিসের জন্য এত অস্থির লাগছে আমার? আমি আশফির কাছে যাব। তখনই নীলা উঠে আশফিকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে একপাশে পায় তাকে। আশফি নীলাকে দেখে বলে উঠল, কি চাই এখানে? নীলা কিছু না বলে আশফির কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তুমি সাথে না থাকলে আমার অস্থির লাগে আর কিছু ভালো লাগে না, জানি না কেন, কেন এমন হচ্ছে আমার। বলো আশফি, কেন হচ্ছে? আমি এটা ইচ্ছা করে করছি না, বিলিভ মি। চলবে।